মা একটা শব্দ নয়, তিনি এমন একজন মানুষ যিনি নিজের সব কিছু ছেড়ে দিতে পারেন, কিন্তু তার সন্তানকে ফেলে সে কখনো দূরে যেতে পারেন না। পৃথিবীতে যত ঝড় ঝাপটাই আসুক না কেন, সবসময় মা সন্তানের পাশে থাকেন। সন্তান হয়তো বড় হয়ে যায়, নিজের মতো জীবন গড়ে তোলে, দূরে চলে যায়, তবুও মায়ের মনটা সেই ছোট্ট শিশুটার কাছেই আটকে থাকে। মায়ের ভালোবাসা কখনো দূরত্ব মানে না, সময় মানে না, সে শুধু চায় তার সন্তান ভালো থাকুক। তা আজকে আপনাদের একজন মায়ের গল্পই বলবো। শুধু একজন মা নয়, এই গল্পের পেছনে লুকিয়ে আছে হাজার হাজার মায়ের গল্প, যারা কিনা একা হাতে নিজের ছোট্ট শিশুকে মানুষ করে বড় করে তোলে। নমস্কার, আমি রীতি, আর আজকে আপনারা শুনবেন শ্রীমতী পার্বতী মোদকের লেখা সিঙ্গেল মাদারের গল্প। বিয়ের পরে সবটা কেমন এলোমেলো হয়ে গেল, অথচ আমারও তো কত স্বপ্ন ছিল। বাকি মেয়েদের মতো আমিও জীবনটা সাজিয়ে নিতে চেয়েছিলাম নতুন জায়গায়, নতুন মানুষগুলোর সঙ্গে। কিন্তু মোবাইলের সিরিয়ালে রিপিট টেলিকাস্টটা দেখার সময় এই ডায়লগগুলোই শর্মিষ্ঠাকে জোর ধাক্কা দিল। এ তো একেবারে তারই মনের কথা। এরপর কি হচ্ছে আর দেখতে মন চাইল না। মোবাইলটা বন্ধ করে ব্যাগে ভরল। হোটেলের রিসেপশনের টেবিল থেকে হাত উল্টে ঘড়িটা দেখল শর্মিষ্ঠা। ইস, আজও দেরি হয়ে গেল অনেকটা। সন্ধে প্রায় 7টা বাজতে চলল, এখনও হোটেলেই রয়ে গেছে। এরপর বাস ধরতে যেতে হবে শিয়ালদা, তারপর ট্রেনে প্রায় 1 ঘন্টা জার্নির পর সাইকেলে আরও 15 মিনিট, তবে বাড়ি। ও বুঝতে পারছে একরত্তি মেয়েটা মামামের জন্য অপেক্ষা করতে করতে শুকনো মুখে ঘুমিয়ে পড়বে। অত রাতে বাড়ি ফিরে তাড়াতাড়ি করে মেয়েকে ঘুম থেকে তুলে খাওয়াতে হবে। কাঁচা ঘুম ভেঙে মেয়েটা কাঁদে, কিন্তু সারাদিনের মধ্যে এই সময়টাই মেয়েকে একটু কাছে পায়, তাই সুযোগটা হাতছাড়া করতে চায় না। ইদানিং একটু যেন বেশি চুপচাপ আর জেদিও হয়ে গেছে মেয়েটা। আসলে যে সময়টা একটা বাচ্চার সব থেকে বেশি তার মাকে দরকার হয়, সেই সময় তাকে বেরিয়ে পড়তে হলো খাওয়া পড়া আর নিজেদের একটু ভালো রাখার ব্যবস্থা করতে। এসবই তখন ভাবছিল শর্মিষ্ঠা। তখন মোবাইলের রিংটোনের শব্দে চিন্তার তাল কাটল তার। দেখলো বাড়ি থেকে ভাই ফোন করেছে। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই খুব বিরক্ত হয়ে মা বলল, হ্যাঁ রে শর্মি, মেয়েটাকে আমার ঘাড়ে ফেলে দিয়ে তুই তো সারাদিন অফিসে দিব্যি আছিস। তোর এই দস্যি মেয়ে আমার কি হাল করে সেটা বুঝিস? রোজ রাত দুপুরে বাড়ি ফিরবি, কাক ভরে বেরিয়ে যাবি। সারাদিন চান করানো, খাওয়ানো, ওষুধ দেওয়া, সব দিক সামলে আর কতক্ষণ দেখতে হবে আমাকে? আমার নিজেরও তো স্বামী সংসার ছেলে আছে, তাদের জন্য করব না তোর মেয়েকে নিয়েই থাকবো সারাদিন? বয়সও তো হচ্ছে আমার, নাকি? মা হিসেবে তোর কোনো দায়িত্ব নেই? আজ 3 দিন ধরে মেয়েটা ভাইরাল জ্বরে ভুগছে, কিচ্ছু খাচ্ছে না, সারাদিন নেতিয়ে পড়ে আছে, আর মামামকে খুঁজছে। হয়তো চাইছে মায়ের হাতের একটু জলপট্টি, মায়ের হাতে রান্না, দুপুরবেলায় মায়ের কাছে শুয়ে যত রাজ্যের বক বক, তারপর বকুনি খেয়ে অবশেষে ঘুম। মেয়েটাকে আদর বা শাসন করার কোনোটাই কি তোর সময় হয়ে ওঠে না? সারাদিন হোটেলের কাজকর্ম, দেখাশোনা, জার্নির পর বাড়ি এসে শরীরটা একদম ছেড়ে দেয়, কিন্তু তারপরেও ওকে রাতে রান্নাটা করতে হয়, কারণ সারাদিন দেখাশোনার পর মা রাতে কিচ্ছু করতে চায় না। ওই সময় ওনার টিভি সিরিয়াল দেখার জন্যই বরাদ্দ। সারাদিনের মেয়ের আর নিজের ছেড়ে রাখা কাপড় চোপড় কেচে ধুয়ে সবাইকে খেতে দিয়ে, মাকে মেয়ের ওষুধ খাবার সব বুঝিয়ে দিয়ে শুতে যেতে প্রায় মাঝরাত হয়ে যায়। আবার ভোরে উঠে একবেলা রান্না সেরে মেয়ের সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়তে হয় কাজের জন্য। ছুটি নিয়ে একটা গোটা দিন মেয়ের সঙ্গে কাটাতে খুব ইচ্ছে করে, কিন্তু নতুন চাকরি, তার উপর নো ওয়ার্ক নো পে। কাজটা কামাই করলেই মেয়ের ডাক্তারের ফিস, ওষুধ কোত্থেকে জোগাড় হবে? মেয়েটা কি খেলো, কি করছে, ওষুধগুলো ঠিক ঠিক সময় দেওয়া হচ্ছে কিনা জানতে চাওয়ার আগেই মা ফোনটা কেটে দিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রিসেপশনের চেয়ার থেকে উঠে পড়ে শর্মি, ব্যাগটা হাতে নেয়। ম্যানেজারকে রিকোয়েস্ট করে আজকের দিনটা একটু আগে রিলিজ দেওয়ার জন্য। তিনি বিরক্ত হচ্ছেন বুঝতে পেরেও তাড়াতাড়ি রেজিস্টার খাতার কাজ বুঝিয়ে দিয়ে শর্মে বের হয়ে আসে। ভাগ্য ভালো, একটা ফাঁকা বাসও পেয়ে যায় সঙ্গে সঙ্গে। বাসে উঠে সুবিধামতো একটা জায়গা খুঁজে বসে পড়ে। বছর 2 আগে যখন মেয়েটা হলো, ওর ফুটফুটে মুখটা দেখে শর্মি নাম রেখেছিল পুতুল। ভেবেছিল বয়স্ক দাদু ঠাকুমার বাবার পিসির আদরের সত্যিকারের খেলার পুতুল হবে তার মেয়ে। কিন্তু তখন কি জানতো যে ভগবান ওইটুকু মেয়ের কপালটাই পুতুল খেলা বানিয়ে ছাড়বে? বিয়ের কয়েক মাস পর থেকেই নানান ইস্যুতে রজতের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল। এরপর মেয়ে হওয়ার খবর পেয়ে
ও বাড়িতে কেউ আর হাসপাতালে দেখতেই এলো না। বাধ্য হয়ে শর্মির বাবা গেলেন ওদের বাড়িতে, কিন্তু বাপের বাড়ির অবস্থাও তেমন আহামরি কিছু নয়। খুব কষ্ট করে বাবা মা সংসার চালায়। ভাইটা এখনও পড়াশুনো করছে, কিন্তু বেশ কিছুদিন মা বাবার কাছে থাকার পর শর্মি চেষ্টা করে রজতের সঙ্গে যোগাযোগ করে, কথা বলার, ওকে বোঝানোর, এই এড়িয়ে যাওয়ার কারণটা আসলে কি সেটা জানার জন্য। কিন্তু কোনো লাভ হয়নি। রজত ডিভোর্সের সিদ্ধান্তে চূড়ান্ত থেকেছে। কারণ জানতে চাওয়ায় জোরালো কোনো কারণও দেখাতে পারেনি, তবে যোগাযোগের সমস্ত উপায় বন্ধ করে দিয়েছে। মেয়ের যখন 8 মাস বয়স তখন শর্মি কানাঘুষো খবর পেল আজকাল নাকি রজতকে প্রায়ই দেখা যায় তার অফিসের কোনো একজন কলিগের সঙ্গে। না, এরপর আর শর্মি ফিরে যাওয়ার কোনো কথা মাথাতে আনেনি। বাবা মাকেও দোষারোপ করেনি, বুঝেছিল কপাল চাপড়ে বিলাপ করার মতো অবকাশ এখন নেই। তাছাড়া বাড়িতে বসে মেয়েকে আদর আবদার করে অন্যের ভরসায় অন্যের করুণায় অন্ন জোগানোর মতো মানসিকতা তার কোনো কালেই ছিল না। যে শর্মি সংসার বলতে অজ্ঞান ছিল, শ্বশুরবাড়ির মানুষগুলোর অবহেলা হবে মনে করে পোস্ট গ্র্যাজুয়েশনটাও মাঝ রাস্তায় ছেড়ে দিল, সেই বাড়ির লোকজনের কাছ থেকে আজ এমন ব্যবহার। নিজের বোকামিতে নিজের উপর ভীষণ রাগ হচ্ছিল তার, কিন্তু তখন যা করার তাড়াতাড়ি করতে হবে। বাধ্য হয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিতেই সিভি তৈরি করলো। অফিসে অফিসে জমা করা, ইন্টারভিউ দেওয়া শুরু করলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। শেষে অনেক খোঁজ খবর নিয়ে লোকজনকে রিকোয়েস্ট করে নিজের চেষ্টায় খুঁজে নিল 2 স্টার হোটেলের একটা রিসেপশনিস্টের কাজটা। নতুন হোটেল, তাই শুরুতে আহামরি মাইনে কিছু না হলেও যেটুকু পায় মাস শেষে বাবার হাতে তুলে দিয়ে অন্তত কিছুটা খারাপ লাগার ভার কমে। সে মেয়ে নিয়ে বাবার বোঝা বা ভাইয়ের বিরক্তের কারণ হতে চায় না। কোর্টে ফাইনাল হিয়ারিংয়ের দিন বিচারক জিজ্ঞাসা করেছিল কোনো অ্যালুমনি লাগবে কিনা। বাড়ি থেকে মা, ভাই, বন্ধুরা বারবার বলে দিচ্ছিল অবশ্যই মোটা অঙ্কের অ্যালুমনি আদায় করে নিতে, অন্তত মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু শর্মি একটা পয়সাও দাবি করেননি। তার মনে হয়েছিল সম্পর্কটাই যেখানে শেষ, যে নিজের সন্তানকেই স্বীকৃতি দিল না, তার থেকে কিছু টাকা আইনের জোরে ছিনিয়ে নিয়ে নিজেকে আর মেয়েটাকে ছোট করা ছাড়া আর কিছুই হয় না। অপমান, অবহেলা, অভিশাপ আর জবরদস্তির পাওনার চেয়ে আত্মসম্মান যে বড্ড দামি। চাইলে রজতকে আইনের মার পেছে হয়রান করতে পারত, কিন্তু মন সায় দেয়নি। জোর করে কি হবে? যে মানুষটাই আর তার নেই, তার জন্য প্রতিহিংসা করে কি লাভ? অ্যালুমনির মোটা অঙ্কের টাকাটা লস করার জন্য ওর মায়ের প্রচণ্ড রাগ। ভাই বলে টাকাটা পেয়ে ফিক্সড করে রাখলে ইন্টারেস্টের টাকায় বসে খেতে পারতিস। বাবা বলে আবার নতুন করে সংসার কর, আমাদের পরে তোদের কে দেখবে? হাসি পায় শর্মি, বলে একটা মেয়েকে দেখাশোনার জন্য কি একটা পুরুষের সত্যিই দরকার হবে? আমি পারবো না আমার মেয়েকে নিয়ে বাঁচতে? আবারও একজন পুরুষের গলায় ঝুলিয়ে দিলে তবেই নিশ্চিন্ত হবে? নাকি আমি ডিভোর্সি আইডেন্টিটাই বড় সমস্যা তোমাদের কাছে? এসব ভাবতে ভাবতে যখন বাড়ি ঢুকলো রাত প্রায় 10:30 তখন। গেট খুলতেই শর্মি দেখলো দরজায় ভাই দাঁড়িয়ে, মুখটা ভার। বলল 7 সকালে বেরিয়ে যাস, কলকাতায় যাতায়াত করছিস, রাত দুপুরে বাড়ি ফিরিস। বর ছেড়ে দিয়েছে, আর কাজ জোটাতে পারলি না, তাও কিনা হোটেলে। আর কি কোনো কাজের জায়গা ছিল না? পাড়ায় তোর নামে কান পাতা যায় না, খবর রাখিস সেটা? দপ করে চলে উঠল শর্মি। এতদিন ট্রাম, বাস, ট্রেনে অহেতুক ছোঁয়া, বসের বাজে ইঙ্গিত, পাড়ার কাকু জেঠুদের নানান কুপ্রস্তাব, পড়শিদের তাকে দেখে আলোচনা তাকে আরও কঠিন করে তুলেছে। সে বুঝে গেছে এই সমাজে লড়াই করে বাঁচতে হবে, ভাঙলে চলবে না। ভাইয়ের কথার ইঙ্গিতটা বুঝতে তার অসুবিধা হয়নি। সপাটে একটা চর কষিয়ে বলল, হোটেলের কাজ মানে সেটা খারাপ কিছু নয়, বহু মানুষ এখানে কাজ করে সংসার চালায়। তোমরা হোটেলে যে আনন্দ করে খেতে আর বিলাসিতে থাকতে যাও, তার যত রকম পরিষেবা আমাদের মতো চাকরেরাই দিয়ে থাকে। সব কাজে নিজস্ব ক্ষেত্র আর পেশার একটা নিজস্ব সম্মান আছে, সেটা মানতে না পারলে তোমার সমস্যা, আমার নয়। বলেই সোজা মেয়ের কাছে চলে যায় সে। শান্তিতে ঘুমোচ্ছে পুতুল। তার মাথায় হাত বুলিয়ে শক্তভাবে বলে, নিজের পায়ে নিজের জমি নিজেই শক্ত করো। এতটাই কঠিন হও যে মানুষ আঘাত করতে এলে সে আঘাতেই যেন তার দিকেই ফিরে যায়। আরও বলে, ভালো থাক সেই সব ছেলেমেয়েরা যাদের মা বাবা সরকারি বা বেসরকারি চাকুরে, মেকআপ আর্টিস্ট, হকার বা ঠিক কাজ করে বা যে কোনো উপায়ে একা মানুষ করছে সন্তানকে।
ভালো থাক সেসব মায়েরা যারা সন্তানকে আবর্জনার মতো ফেলে দেয়নি। ডবল আয়ু হোক সেই সব মায়েদের, কারণ মা হওয়া মুখের কথা নয়, আর তারা তো শুধু মা নয়, তারা মা আবার বাবাও। কেমন লাগলো আজকের গল্পটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।